সিবিআই এর প্রশ্নবাণ শাহজাহানকে প্রাথমিক জেরা পর্বে ইতিমধ্যেই আমরা শুরু হয়েছে দেখেছি। প্রথম পর্বে শাহজাহান এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন অনেক কিছু, তবে মোবাইলের কল লিস্ট সামনে আসতেই শাহজাহান ভেঙে পড়ে। একের পর এক বিস্ফোরক তথ্য, প্রভাবশালী যোগ এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে এসেছে, এমনটাই সূত্র মারফত খবর। অর্থাৎ এই প্রভাবশালী যোগ, তাতে কোনো বড় নাম আছে কিনা, যার সাধারণ মানুষ তারা বারবার বলছেন, বিরোধী রাজনৈতিক দল তারা বারবার বলছেন। ফলত সেই জায়গায় অবশ্যই আমরা নজর রাখছি। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনার জায়গাতেও যাই। আমাদের সঙ্গে আমাদের দ্বিতীয় স্টুডিওতে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, একেবারে আমরা যখন যেদিন দেখলাম যে সিআইডি যখন হেফাজতে নিল, তখন সেই জায়গায় তিনি এড়িয়ে যাচ্ছিলেন অনেক কিছু, বলছিলেন যা বলার আমরা আধিকারিককে বলে দিয়েছি। এরপর যখন সিবিআই আধিকারিকরা তাকে হাতে পেলেন, এবার যে তথ্যগুলো সামনে আসছে, এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য জায়গা। ফলত কি মনে করা হচ্ছে এজেন্সির হাতে যা এসছে সূত্র মারফত খবর? দেখো, নির্দিষ্টভাবে যে বিষয়টা সামনে আসছে, যে পরিবারের দর্শকদের জানাচ্ছিল একেবারেই সেই পথে, এবং শেখ শাহজাহান তিনি নাকি ভাঙতে শুরু করেছেন। অর্থাৎ যে দোর্দণ্ড প্রতাপ, তার কোর্টে তাকে প্রথম দিনকে পেশ করা হলো, তখন যে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল তার থেকে অনেক সরে এসে তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা এখন বেড়ালের মতো হয়ে গেছে। বাঘ থেকে কার্যত বেড়ালে পরিণত হয়েছেন বলে অনেকে মনে করছেন, এবং শেখ শাহজাহান আরও ভেঙে পড়বেন তদন্তকারী আধিকারিকরা এমনটাই মনে করছেন। তার কারণ যে আপাতভাবে যে প্রাথমিক জেরা পর্বটাই শুরু হয়েছে, সেটাই মারাত্মক বলে মনে হচ্ছেন বলে ঘনিষ্ঠ মহলে শাহজাহান তিনি ইতিমধ্যে জানিয়েছেন বলে বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং যে ছবিটা উঠে আসছে, যে শেখ শাহজাহানকে প্রথমে যখন জেরা শুরু করা হয়, তখন তিনি টেকনিক্যালি বিভিন্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, উত্তর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু যে মুহূর্তে তার মোবাইলের যে প্যান্ডোরা বক্স সেটা সামনে চলে আসে, এবং তার দুটি মোবাইল ফোন, সেই দুটি মোবাইল ফোনের যে সিডিআর অর্থাৎ কল ডিটেলস রিপোর্ট, সেটা যখন একের পর এক চলে আসতে থাকে, তখন শেখ শাহজাহান কার্যত তিনি মুষড়ে পড়েন। তিনি প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় ছিলেন না, এবং তার কাছে যখন প্রশ্ন করা হয় যে ঘটনার দিন তিনি একটি ফোনকে বন্ধ রেখে আরেকটি ফোন ব্যবহার করে তারপর সেটিকেও বন্ধ করে দিয়েছিলেন, এরপর তিনি অন্য একটি গোপন ফোন, সেই ফোনটি তার খুব ঘনিষ্ঠ এক ব্যক্তির রাইট হ্যান্ড বলা চলে, তার ফোন ব্যবহার করে তিনি ঠিক কীভাবে ফোন করেছিলেন সেই তথ্য ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে চলে এসছে। এরপরই শাহজাহান কার্যত মুষড়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তাকে এই মুহূর্তে সেফগার্ড করার মতো, অন্তত সিবিআই জেরার মুখে তার কাছে এই মুহূর্তে তিনি ছাড়ার কেউ নেই, ফলে তিনি সেই মুহূর্তে ভাঙতে শুরু করেছেন বলেই তদন্তকারী বা সিবিআই সূত্রে খবর আমরা পাচ্ছি। যে বিষয়গুলো উঠে আসছে, যে প্রশ্নগুলো ইতিমধ্যেই অস্বস্তিকর শাহজাহানের কাছে, কি সেই প্রশ্ন, যেই প্রশ্নগুলোকে নিয়ে ইতিমধ্যেই সিবিআই কর্তারা একেবারে কোমর বেঁধে নেমেছেন, এবং সন্দেশখালীর ঘটনায় মাস্টার মাইন্ড শেখ শাহজাহান, একেবারে বাঘ বলে যাকে এলাকার লোক জানে, যার ডাকে একেবারে যার উপস্থিতিতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই শেখ শাহজাহানের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তিনি এড়ানোর চেষ্টা করেছেন, তিনি অস্বস্তির মধ্যে পড়েছেন, তিনি বুঝতে পারছেন বিপদ বেড়ে গেছে, সেই প্রশ্নগুলোই কিছু কিছু সূত্র মারফত আমরা জানতে পারছি। যে বিষয়টা সিবিআই কর্তারা জানতে চাইছেন, প্রথম বিষয় হলো যে 5ই জানুয়ারি যেদিনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের উপর হামলা হয়েছিল, গণমাধ্যমের প্রতিনিধিদের উপর হামলা হয়েছিল, সেদিন তার অবস্থান কোথায় ছিল, তিনি কোথায় ছিলেন? কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা ইতিমধ্যে জানিয়েছেন যে সেই বাড়িতে, আকঞ্জিপাড়ার বাড়ির ভিতরেই শেখ শাহজাহান ছিলেন, কিন্তু শেখ শাহজাহান উত্তরে বলেছেন তিনি অন্য জায়গায় ছিলেন। ইতিমধ্যেই যে টাওয়ার ডাম্পিং মেথডের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার টাওয়ারটি ওখানেই ছিল বলে সিবিআই সূত্রে খবর। তিনি ভাঙতে শুরু করেছেন, মিথ্যে বা ভুল তথ্য পরিবেশনের চেষ্টা করেছেন বলেই সিবিআই সূত্রে খবর। কিন্তু যেভাবে ডকুমেন্টস নিয়ে সিবিআই কর্তারা নেমেছেন, তাতে পার পাওয়া বা ছাড় পাওয়া খুব মুশকিল বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার পর দেখা গেছিল তিনি একটি মোবাইল ফোনকে সুইচ অফ করে রেখেছিলেন, অন্য ফোন থেকে তিনি অপারেট করছিলেন। অর্থাৎ ঘটনার পর যে বিপুল সংখ্যক তার অনুগামীরা এসে উপস্থিত হয়েছিল, তার জন্য মাত্র কয়েকটা ফোন তিনি ব্যবহার করেছিলেন। এত দ্রুত এই ফোন ব্যবহার করে এত লোককে তিনি জড়ো করলেন কিভাবে জড়ো করলেন? এর পিছনে আর্থিক লেনদেনও ছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল? মানে সত্যজিৎ, 30 মিনিট আমরা এর আগে দেখেছিলাম 28 বার নাকি তিনি কাউকে ফোন করেছিলেন, মানে এরকম তথ্য সামনে এসেছিল।
একদমই তাই, যে 28 বারের মতো তিনি একটি ফোনকে সুইচ অফ করে আরেকটি ফোন ব্যবহার করছিলেন। এবং এখান থেকে যে তথ্য আসছে যে তিনি বসিরহাট যে জেলা পুলিশ সেখানকার একাধিক অফিসারকে, পুলিশ অফিসারকে তিনি ফোন করেছিলেন, সেই তথ্য ইতিমধ্যে সিবিআইয়ের হাতে, সেই কল ডিটেলস ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে, তাদের সঙ্গে কি কথোপকথন হয়েছে সেই তথ্য ইতিমধ্যে সিবিআইয়ের হাতে এসছে বলে সিবিআই সূত্রে খবর আমরা পাচ্ছি। এবং একাধিক রাজনৈতিক প্রভাবশালীকে তিনি ফোন করেছিলেন। ফোন করে তিনি বেশ কিছু কথা বলেন, যেটা এখনো পর্যন্ত সিবিআই ক্রস চেক করার চেষ্টা করছে, যেগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন। এবং সিবিআই কর্তারা জানার চেষ্টা করছেন, যে প্রশ্ন তার সামনে রাখা হয়েছিল মনিবয়, যে এই যে 55 দিন বা 54 দিন যে দিনটা তিনি আত্মগোপন করেছিলেন, তিনি ঠিক কোথায় কোথায় ছিলেন, এবং আত্মগোপন করে যখন ছিলেন তিনি কাদের কাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। যদিও ইতিমধ্যেই যে তথ্য আমরা জানতে পারছি, যে তার আত্মগোপনের সময় তিনি যখন একটি গোপন ডেরাগুলোকে চেঞ্জ করছিলেন, পরিবর্তন করছিলেন, সেই সময় তিনি বিভিন্ন স্থানীয় স্তরের পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে সিবিআই সূত্রে খবর। প্রয়োজনে শেখ শাহজাহানের পাশাপাশি সেই সমস্ত থানার যারা পুলিশ আধিকারিক ছিলেন সেই সময়, কারণ অনেকেই পরিবর্তিত হয়ে গেছেন, অনেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকেও তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। এবং স্থানীয় বেশ কিছু রাজনৈতিক নেতানেত্রী এবং রাজ্য স্তরের একাধিক নেতা বা রাজ্য স্তরের পলিটিক্যাল লিডারদের সঙ্গেও তিনি যোগাযোগের চেষ্টা করেছিলেন বলে সিবিআই সূত্রে খবর সামনে আসছে। ফলে এই জিজ্ঞাসাবাদের মধ্যে তার বক্তব্য বা বয়ান যখন নথিবদ্ধ করা হবে, সেই বয়ানকে সামনে রেখে পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর কিছু তলব হতে পারে, বৃহত্তর ক্ষেত্রে তলব করা হতে পারে বলেও সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। এবং যে বিষয়টা সামনে আসছে, যে শেখ শাহজাহানের কাছ থেকে এটা জানার চেষ্টা করা হচ্ছে যে এই লুকিয়ে থাকার পর্বে তিনি ঠিক কোন কোন পদ্ধতি, অর্থাৎ কীভাবে কোন কোন অংশে ছিলেন, এবং সেই সমস্ত অংশে থাকার সময় তার সঙ্গে ঠিক কিভাবে এই তার যে সিন্ডিকেটের লোকজন, তার অনুগামী, এদের সঙ্গে যোগাযোগ রাখতেন, বা তিনি তার এই যে সাম্রাজ্য, অর্থাৎ এটা তো খুব একটা ওপেন সিক্রেট যে তিনি যখন আত্মগোপন করেছিলেন 55 দিন, তিনি সরাসরি তার সাম্রাজ্য পরিচালনা করতেন, ঠিক কীভাবে করতেন, কারা কারা তার সঙ্গে যোগাযোগ রাখত, এবং তার ক্লোজ এড যারা, খুব ঘনিষ্ঠ লোকজন যারা আছেন, তাদের সঙ্গে এই যোগাযোগের বিষয়টা কীভাবে হতো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের যে দুর্নীতি দমন শাখার আধিকারিকরাই তদন্তে নেমেছেন। একজন এসপি পদমর্যাদার অফিসার, ডিএসপি সহ বেশ কয়েকজন বাঘা অফিসার যারা দীর্ঘদিন ধরে এই ধরনের তদন্তের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকেই এই আজকের এই বা জিজ্ঞাসাবাদ পর্বের সঙ্গে যুক্ত রয়েছেন বলে আমরা জানতে পারছি। তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব যে শেখ শাহজাহান সামান্য উপার্জন থেকে এই বিপুল পরিমাণ, একদম রূপকথার মতো তিনি তার সাম্রাজ্যকে বানিয়েছিলেন। মাছের ভেড়ি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন অত্যন্ত দ্রুত। অর্থাৎ 2015 বা 16 পর থেকে তার এই সাম্রাজ্যের উড়ান শুরু হয়েছিল, উত্থান শুরু হয়েছিল। এই বিপুল পরিমাণ অর্থ তিনি কোথা থেকে জোগাড় করলেন, এই প্রশ্ন যেমন সামনে আসছে, একই সঙ্গে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আমি আসছি সত্যি তোমার কাছে। ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে তোমার থেকে তথ্য নেব, তার আগে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি স্যারকে স্বাগত জানাবো। স্যার, আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, আপনাকে সরাসরি প্রশ্ন করবেন। সত্যজিৎ। অনিলবাবু, যে বিষয়টা উঠে আসছে যে শেখ শাহজাহান প্রথম পর্বে টেকনিক্যালি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, এড়িয়ে গেছেন, কিন্তু কল ডিটেলস রিপোর্ট সামনে আসতেই শাহজাহান ভেঙে পড়েছেন। প্যান্ডোরা বক্স একেবারে খোলা হয়ে গেছে। কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিভাবে করেছিলেন, সব সামনে। কোন পথে এই সিবিআই তদন্ত এগোতে পারে বা কতটা অস্বস্তি বাড়তে পারে? না, আমি তো 2 দিন আগে আপনাদের বলেইছিলাম, এখানে তো আর ম্যান করা পুলিশ নেই। ওখানে তো কল ডিটেলস তো পুরো জোগাড় অলরেডি করে নিতে, সেদিনকে যখন ঝামেলা হয়েছিল, কাদের কাদের ফোন করেছিল, কল ডিটেলস জোগাড় করেছে। তারপরে কারা সেই মোবাইল নাম্বারে ওনার, সেটাও নিয়ে নিয়েছে। এবার ওইগুলো ফেলে জিজ্ঞেস করবে। তারপরে শুধু না, বিজনেস ট্রানজাকশন কিছু ডকুমেন্ট যদি পেয়ে থাকে, এবার বলবে এই বিজনেসের পার্টনারকে, তখন আস্তে আস্তে মাথার দিকে এগোবে। আমি তো বলেইছিলাম অনেকদিন ধরে, অনেকগুলো চ্যানেলে, বিভিন্ন নদ নদী বিভিন্ন জায়গা থেকে উৎসমুখ থাকে, কিন্তু সমস্ত জল সেই বিভিন্ন জায়গা দিয়ে এসে প্রবাহিত হয়ে এসে এই সাগরে গিয়ে ভেসে।
এখন তো পরে দেখা গেল সমস্ত সাগরকে গিয়ে বা সাগরের জল আবার মহাসাগরে গিয়ে আদিগঙ্গার জল টেমসের পাশেও চলে গেছে বলে খবর হচ্ছিল। এখন দেখা যাক, সবই বেরোবে আস্তে আস্তে, সব আদিগঙ্গায় গিয়ে কোথায় অনিলবাবু, যে বিষয়টা আসছে যে আপনি বলছিলেন যে সবকিছুকে সাগরে বেশে এবং বৃহত্তর ষড়যন্ত্র কথা আপনি বলছেন সম্ভবত, এক্ষেত্রে শেখ শাহজাহানের যে বিষয়টি দাঁড়িয়ে আছে তাতে তার সঙ্গে একাধিক ব্যবসায়ী, কারণ আমরা জানি যে তার সঙ্গে যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা তিনি করতেন, শহর কলকাতা, দক্ষিণ কলকাতা বিভিন্ন অংশের ব্যবসায়ীদের নাম চলে আসছে, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং স্থানীয় স্তরে কিছু পুলিশ কর্তা, এই যে সিন্ডিকেটটা তিনি তৈরি করেছিলেন, এদের কি পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বা দ্রুত তলবের মুখে পড়তে পারেন? যত তাড়াতাড়ি করে তত তাড়াতাড়ি ভালো। কয়েক লক্ষ্যের হিসাবে করলে হবে না। ইডি সিবিআই এর অনেক সময় কাজ অনেক সময় সমালোচনার ঊর্ধ্বে নয়, মহামান্য বিচারপতিরাও করেছেন। যেমন আমি একটা কথা বলছি, এসএসকেএম এর হসপিটালের সুপার এবং কনসার্ন ডাক্তারদেরও ডাকা যেত। যখন এর আগের শিক্ষামন্ত্রী এখানে ভর্তি করে রেখে দিল, এসএসকেএম বলছে মরে যাবে ভর্তি না করলে আইসিইউতে। যখন মহামান্য আদালতের নির্দেশে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হলো, ভুবনেশ্বরে দেখে টেকে বললো কিছুই নেই, এমন কিছু না, ওকে ভর্তি করার মতো। এয়ারপোর্টে নেমে বুকে হাত দিয়ে এমন করলো যে মানে কথা বলতে পারছেন, এক্ষুনি বোধহয় দম আটকে যাবে। অনিলবাবু, যেভাবে তদন্ত পদ্ধতি এগোচ্ছে তাতে অনেক স্লো শেখ শাহজাহান ডকুমেন্টের ব্যাপার তো, প্রচুর ডকুমেন্ট জোগাড় করতে হয়, সেগুলো কানেক্ট করতে হয়, এই জন্যই টাইম লাগছে। যেটা বলছিলাম, তারপরে দুটো হসপিটালের রিপোর্ট নিয়ে থার্ড কোন এইমস এর কাছে ফাইনাল ওপিনিয়ন নিয়ে কোন একটা বোর্ড করে তখন যদি সুপারদের ডাকতো বা ওই ডাক্তারবাবুদের ডেকে পাঠালেই বা কোর্টকে রিপোর্টটা দিয়ে দিলে হুজুর এই অবস্থা, এসএসকেএম এর ডাক্তারদের ডাকলে তখন দেখতেন আস্তে আস্তে এই ডাক্তারবাবুদের এই যার জন্য পরবর্তীকালে 7 ডাক্তার যে কমিটি হয়েছিল, বোর্ড হয়েছিল, সেরাও একে ভর্তি করেনি অনুব্রত। ঠিক, আমার প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান কি এক্ষেত্রে তদন্তের যেভাবে জালে পড়েছেন তাতে কি বৃহত্তর সেগমেন্টের অস্বস্তি আরো বাড়বে? কি মনে হয় আপনার তদন্ত প্রক্রিয়া দেখে? যারা ওখানে ব্যবসায় মধু খেয়েছে তারা হবে, তারা বুঝবে, তারা অলরেডি ঘুম ছুটে গেছে। যার জন্য এত কথা শাহজাহানকে সেফগার্ড দেওয়ার জন্য কত চেঁচামেচি। কি করেছে শাহজাহান কি করেছে, শাহজাহান কি ওখানে ছিল, সব এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছিল যাতে শাহজাহানকে না করা যায়। ভালোই হয়েছে। এবার এতক্ষণ তার এই মহামান্য আদালত সমস্ত কেস ডায়েরিগুলো দিয়ে সিবিআই কে দিয়েছে। লজ্জার ব্যাপার। রাজ্য পুলিশ বলুন, পুলিশের মানে পুরো ওভারঅল পুলিশের একটা লজ্জার ব্যাপার। আজকেও দেখলাম মহামান্য আদালত একজন অফিসারকে, একজন উকিল বাবুর মিসিং ছিল, পরে ডেড বডি মার্ডার কেস দিয়ে আজকে কোর্টে হাজির হয়েছে কেস ডায়েরি ছাড়া। ঠিক, মানে ঠিক, চলছে। অনেক ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে ছিলেন। একটা বিষয় বলছেন যে সকলেই এক্সপার্ট এবং শেখ শাহজাহান যখন পালিয়ে বেড়াচ্ছিলেন সেই মুহূর্তে বিভিন্ন মতামত আসছিল। মনিময়, আমরা যে সম্ভাব্য প্রশ্ন বিভিন্ন সূত্রে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সিবিআই যে প্রশ্ন বানে একেবারে লেজে গোবরে হচ্ছে শেখ শাহজাহান, সেই প্রশ্ন আমরা গ্রাফিক্স আকারে এই মুহূর্তে বাংলার দর্শকদের জন্য সিএনএ স্ক্রিনে এবং নির্দিষ্টভাবে যে প্রশ্নে একেবারে বিধ্বস্ত, কার্যত দিশেহারা অবস্থা সন্দেশখালীর বাঘের এই মুহূর্তে কার্যত বেড়ালে পরিণত হয়েছে, সেই প্রশ্নগুলো এই মুহূর্তে সিএনএ স্ক্রিনে, যে ঘটনার সময় কোথায় ছিলেন, ঘটনার পর কোথায় এবং কতজনকে তিনি ফোন করেছিলেন, দ্বিতীয় প্রশ্ন হিসেবে আসছে সিবিআইয়ের তরফ থেকে। তৃতীয় প্রশ্ন, যে ইডি আধিকারিককে মারধরের দিন কতজনকে হাজির করিয়েছিলেন তিনি, অর্থাৎ তার অনুগামীরা কতজন ওখানে ছিলেন, প্রায় 1000-2 অনুগামী ছিলেন। চতুর্থত যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটি গোপন মোবাইল ফোন থেকে বিভিন্ন প্রভাবশালীকে, একটা গোপন ফোন থেকে বিভিন্ন প্রভাবশালীকে এবং কিছু স্থানীয় পুলিশ কর্তাকে ফোন করেছিলেন, কেন করেছিলেন, কি সেফগার্ড তিনি চাইছিলেন। এবং ঠিক পঞ্চম প্রশ্ন হিসেবে আসছে যে কোথায় তিনি আত্মগোপন করেছিলেন এবং আত্মগোপনের যে পদ্ধতিটা তার কী ছিল এবং আত্মগোপনের প্রয়োজনীয়তা কী। এই সময় কোনো প্রভাবশালী মহলের সঙ্গে তিনি কিভাবে যোগাযোগ করতেন, অর্থাৎ যখন তিনি আত্মগোপন করেছিলেন কোন কোন প্রভাবশালীর সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন।
এবং সপ্তম যে প্রশ্ন অস্বস্তিকর, যে সামান্য উপার্জন তিনি করতেন তার থেকে শেখ শাহজাহান বা এসকে ডাইনাস্টির যে তিনি মালিক হয়ে গেলেন, সন্দেশখালীর মালিক হলেন, তিনি সাম্রাজ্যের মালিক হলেন, সেটা কিভাবে? মনিময় গুরুত্বপূর্ণ বিষয়। এবং ধৃত মন্ত্রী যে প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম, তার সঙ্গে ধৃত মন্ত্রীর সঙ্গে ঠিক কী সম্পর্ক ছিল শেখ শাহজাহানের? কারণ ধৃত মন্ত্রী চিঠিতে শেখ শাহজাহানের নাম লিখেছিলেন। নবম যে প্রশ্নটি, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর্থিক লেনদেন কিভাবে হতো? কারণ চিঠিতে যে হ্যান্ডরাইটিং পাওয়া গেছে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে শেখ শাহজাহান টাকা দেবে। এবং দশম প্রশ্নে বিপুল অর্থ কোথায় কোথায় এবং কোন কোন ব্যবসায় তিনি বিনিয়োগ করেছিলেন? কারণ তুমি জানো মনিময় যে শহর কলকাতার বিভিন্ন যে মাছের ব্যবসা হয়, চিংড়ির যে আমদানির যে ব্যবসাটা হয়, সেই ব্যবসাতে শেখ শাহজাহান তিনি প্রচুর পয়সা ইনভেস্ট করেছিলেন এবং এর মধ্যে অনেক হেরাফেরির গল্প আছে। এবং একঝাঁক ব্যবসায়ী শহর কলকাতার এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তল্লাশি অভিযান চালিয়েছে। সত্যই প্রাক্তন খাদ্যমন্ত্রী সম্পর্কে মানে আপাততভাবে কোন কোন বিষয়গুলো আরো স্পষ্টত বুঝতে পারা যাচ্ছে মনে হয় কি? দেখো, দুটি পার্টে এই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। কারণ একটি তো সরকারি কর্মীদের মারধর বা সম্পত্তি নষ্ট, যেটা স্ট্রেট ওয়েতে ক্রাইমের ব্যাপার, অপরাধের ব্যাপার, তার তদন্তের ক্ষেত্রে তার কল ডিটেলস সব কিছু চেক করা হচ্ছে এবং তিনি প্রায় কার্যত ভেঙে পড়েছেন। কিন্তু তার যে অপরাধমূলক বিষয়ের পাশাপাশি মূল বিষয়। আরো একবার একটু বিরত করলাম তোমাকে। আমাদের সঙ্গে আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। লোকনাথ, স্বাগত সিএনএ আপনাকে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার রয়েছেন, আপনাকে সরাসরি প্রশ্ন করবেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। লোকনাথবাবু, যেভাবে তদন্ত এগিয়েছে বা প্রশ্নোত্তর এগোচ্ছে, শেখ শাহজাহান বিধ্বস্ত হয়ে পড়েছে নাকি সিবিআই সূত্রে খবর। এবং তিনি প্রথমে টেকনিক্যালি এড়ানোর চেষ্টা করলো, পরে তিনি যখন কল ডিটেলস রিপোর্ট সামনে আসে তিনি ভেঙে পড়েছেন। প্যান্ডোরা বক্সটা খুলে গেছে, প্রভাবশালী যে যোগাযোগ অনেকটাই সামনে। কোন দিকে আইনের বল গড়াতে পারে? আমরা যেটা দেখলাম যে একটা বেশ অনেক দিন ধরে একটা মানে বেশ কয়েকদিন ধরে একটা নাটক চললো কার্যত, যেখানে শেখ শাহজাহানের কাস্টাডি নেওয়া নিয়ে বেশ লড়াই করতে হলো। এমনকি জজ সাহেবরাও আদালতে তারা বসেছিলেন যে কাস্টাডিটা ট্রান্সফার করা হচ্ছে কি হচ্ছে না। এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা যদি আদালতের এটা দেখি ভূমিকা এবং আদালতের প্রধান বিচারপতির যে মন্তব্য, যে গত তার যখন প্রধান বিচারপতির এজলাসে তার মামলা নিয়ে বিচার করতে গেছিলেন তার আইনজীবী, যে আগামী 10 বছর ধরে আপনি হয়তো ব্যস্ত থাকতে হবে আপনাকে তার মামলা করার জন্য। তো কার্যত আমরা যেটা দেখলাম যে আদালতের ভিউটা শেখ শাহজাহানকে নিয়ে স্পষ্ট এবং যেটা ডেভেলপমেন্ট করে তার কারণে বিষয়টা আরো স্পষ্ট হয়ে দাঁড়ায়। আমরা সিবিআই যে বিষয়টাকে তদন্ত করছে বা সিবিআই যে বিষয় তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, আমরা এটা মাথায় রাখতে হবে যে যখন মানে সিবিআই জিজ্ঞাসাবাদ করেন তারা ওই কোয়াসি মেথড কম ব্যবহার করেন বা মাত্র এই কোর্টের কোন রকম টর্চার না করে তারা যেভাবে একটা একজন অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদের তাদের যে প্রক্রিয়া, সেটা তারা অনেকটা তথ্য জোগাড় করে কিন্তু সেই অ্যাকিউজকে করেন, অ্যাপ্রিহেন্ড করেন বা সেই অ্যাকিউজকে প্রশ্ন করেন। তো সিবিআই এর কাছে নিশ্চয়ই মানে সেরকম তথ্য জোগাড় করে তারা বিষয়টাকে এগোচ্ছে। তো আশা করা যায় আরেকটু তথ্যের সামনে আসলে বিষয়টা আরো ঠিক। অনেক ধন্যবাদ। আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন। একেবারেই তাই মনিময়, কারণ সিবিআই একমাত্র এজেন্সি যারা করতে পারে প্রিলিমিনারি ইনকোয়ারি এবং এই পর্বে তারা তথ্য জোগাড় করে দেয়। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অভিযুক্ত একদম পেটের গোপন তথ্য বার করতে সিদ্ধহস্ত ভারতবর্ষের এই প্রিমিয়াম এজেন্সিটি বারে বারে প্রমাণ হয়েছে। ফলে শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ এই মুহূর্তে সিবিআই হেফাজতে, তিনি কতটা উগড়ে দেবেন তার উপর নির্ভর করছে বাদবাকি বিষয়টি। তবে এখনো পর্যন্ত সিবিআই সূত্রে খবর যে বিধ্বস্ত বাঘ এবং তিনি কার্যত সবই বলা শুরু করেছেন। সময়ের অপেক্ষা, পুরো বিষয়টা সামনে আসতে হয়তো। ধন্যবাদ সত্যজিৎ। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন সরাসরি, অর্থাৎ বাঘ এই মুহূর্তে পরিণত হয়েছে বেড়াল।